আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। আজকে আপনাদের সাথে কয়েকটা কিচেন টিপস শেয়ার করব, যেটা অনেকেই জানেন আবার কেউ কেউ হয়তো জানেন না। যারা জানেন না ভিডিওটা তাদের জন্যই। বর্ষাকালে পোকামাকড় তারপরে পিঁপড়া এগুলোর উপদ্রব কিন্তু অনেক বেড়ে যায়। আর আমার বাসায় কিন্তু অনেক পিঁপড়া, একটু খেয়াল না করলেই কিন্তু অনেকগুলো জিনিস নষ্ট হয়ে যায়। এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আমি ফলো করি অ্যান্ড আই হোপ এগুলো আপনাদের উপকারে আসবে। প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালে কিন্তু অনেক তাড়াতাড়ি পোকা হয়ে যায়। তো শুধু বর্ষাকাল না, সারা বছরই এই প্রবলেমটা হয়। তো এই জন্য আমরা যেটা করতে পারি, বাজার থেকে মুগ ডাল আনার পরে যদি হচ্ছে ৩-৪ মিনিট একটু শুকনো খোলায় টেলে নেই, মানে ড্রাই রোস্ট করে নেই। একদম ব্রাউন করে ভাজতে হবে না, জাস্ট ৩-৪ মিনিট একটু রোস্ট করে নিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা করে যদি বয়ামে রেখে দিই, তাহলে কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে, পোকা ধরার পসিবিলিটিটা কমে যায়। নেক্সট হচ্ছে গিয়ে পিঁপড়ার অত্যাচার। মানে বর্ষাকালে তো অনেক পিঁপড়া হয়, তো চিনির মধ্যে তো পিঁপড়া ধরে। এই জন্য চিনির মধ্যে যদি কয়েকটা লবঙ্গ দিয়ে রাখা যায়, তাহলে কিন্তু চিনির মধ্যে আর পিঁপড়া ধরে না। আই নো এই টিপসটা অনেকেই জানে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ময়দা। ময়দাতেও কিন্তু খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়। সো ময়দার মধ্যে যদি এরকম লং, তারপরে তেজপাতা বা শুকনো মরিচ যে কোনো একটা রাখলেই হবে। যে কোনো একটা রাখা যায়, তাহলে কিন্তু পোকা ধরে না বেশ অনেক দিন। বাই দ্য ওয়ে, আরেকটা টিপস হচ্ছে গিয়ে ময়দা কিন্তু বেশি দিন থাকলে একটা পুরনো গন্ধ হয়ে যায়। যারা অনেক দিন রেখে ময়দা ইউজ করেন, তারা হচ্ছে ময়দাটা ভালো করে প্যাকেটটা সিল করে ফ্রিজে রেখে দেবেন, বা এরকম ছোটো বয়ামে রেখে সেটাও ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু বেশ অনেকদিন টাটকা থাকে। দেন আরেকটা জিনিস, এই যে সুজি, এটাতেও এত তাড়াতাড়ি পোকা ধরে যায় আর কি বলবো। সুজি তো খুব একটা খাওয়া হয় না, মানে অনেক দিন রেখে রেখে খাওয়া হয় আর কি। তো এই জন্য সুজিতে পোকা ধরে যায়। তো সুজিটাকেও মুগ ডালের মতো যদি একটু ৩-৪ মিনিটের মতো ড্রাই রোস্ট করে তারপরে ঠান্ডা করে দেন বয়ামে রাখা যায়, তাহলে সুজিটাও অনেক দিন ভালো থাকে, সুজিতেও পোকা ধরে না। আর যারা হচ্ছে চাল অনেক দিন স্টোর করেন, তারা কিন্তু এই বর্ষাকালে চালের মধ্যে তেজপাতা তারপরে শুকনো মরিচ এগুলো রেখে দিতে পারেন। এতে করে বর্ষাকালে চালের মধ্যে পোকা ধরবে না। আমি চাল স্টোর করি না, এটা জাস্ট আমি ভিডিওর জন্যই করেছি। আচ্ছা, তো এখানে আজকে আমি ডাল রান্না করব। আমি মুগ ডাল আর মসুর ডালটা মিক্সড করে রান্না করি। তো ডাল রান্না করব, এখানেও একটা টিপস শেয়ার করব আপনাদের সাথে, যে আমি কখনোই চাল ধোয়া কিংবা ডাল ধোয়া পানি ফেলে দেই না। প্রথম ২ বার ওয়াশ করার পরে যে পানিটা বের হয় একটু ঘোলাটে, সেই পানিটা আমি রেখে দিই। সেটা আমি আমার গাছে ইউজ করি। তো যারা গাছ লাগান তারা কিন্তু কখনোই এই চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি এগুলো কখনোই ফেলে দিবেন না। এগুলো জমিয়ে রেখে তারপর আপনাদের গাছে দিয়ে দিবেন। এটা কিন্তু গাছের জন্য খুব ভালো, মানে সার হিসেবে কাজ করে। টবে তো আসলে অল্প একটু মাটির মধ্যে গাছ থাকে, সো টবের মাটিটা অনেক বেশি ফার্টাইল হওয়া লাগে। সো সেখানে যদি আমরা নর্মাল পানি না দিয়ে এভরিডে এই চাল ধোয়া, ডাল ধোয়া পানি এগুলো দিই, তাহলে টবের মাটিটা অনেক বেশি ফার্টাইল থাকে অ্যান্ড গাছগুলো ভালো থাকে। তবে আমার গাছের অবস্থা খুবই খারাপ। আগে যখন হবিগঞ্জে ছিলাম, আমার বারান্দা ভর্তি গাছ ছিল আর সবগুলো গাছে ফুল থাকতো। সবগুলো না, মানে ম্যাক্সিমাম গাছেই ফুল থাকতো। আর এখন তো এমন একটা অবস্থা, আমি গাছের কোনো যত্নই নিতে পারি না। নিজের শরীরটাও ভালো না, আর কেন জানি গাছগুলো সব মরে মরে যাচ্ছে। আমি একদমই টাইম দিতে পারছি না গাছের মধ্যে। তো অনেকদিন পরে একটু ফুল আসলো কাটা মুকুটে। আর এই যে পুদিনাটাও একটু সতেজ হলো। তো ভাবলাম যে আজকে পুদিনা দিয়ে চা খাবো, বাট পরে আমি ভুলে গিয়েছি। এনিওয়েজ, গাছের যত্ন না নেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই যে বাসার সামনে কাজ চলতেছে। এখানে সব সময় একদম মানে সকাল থেকে তারপরে সন্ধ্যা পর্যন্ত মানুষ থাকে। সো কখন গাছের যত্ন নিব, কখন কি করব, এক গাদা মানুষ এখানে কাজ করে, যার কারণে হচ্ছে বারান্দায় আমার একদমই যাওয়া হয় না। ইভেন আমি কাপড়টাও রাতে ধুয়ে রাখি আর রাতেই বারান্দায় দিয়ে রাখি, তারপরে সন্ধ্যার পরে কাপড় নিয়ে আসি। এর মাঝখানে যদি দেখা যায় যে ওনারা লাঞ্চে যায়, তখন ফাঁকা থাকলে তখন আমি নিয়ে আসি। কারণ অনেক লোক কাজ করে, এর মধ্যে যাওয়াটাও একটু উইয়ার্ড লাগে। যাই হোক, তো এখন আমি রান্না করতে চলে আসলাম, আর আজকে বেগুন রান্না করব। আর বেগুনের দাম শুনে তো আমি পুরো অবাক হয়ে গেছি। মানে এই গোল বেগুনের কেজি নাকি ১২০ টাকা। মানে এটা জাস্ট আমার কল্পনার বাইরে, একটা সবজির কেজি কিভাবে ১২০ টাকা হয়। মানে আমি জাস্ট এটা ভাবতেই পারছি না। তো নর্মালি আমি জিজ্ঞেস করি না যে কোনটার কি দাম বা কি। তো সেদিন হুট করে জিজ্ঞেস করলাম, আচ্ছা বেগুন নিয়ে আসছো, কত করে নিল। দেন তো আমি দাম শুনে পুরা একদম অবাক।
মানে কিভাবে কি জিনিসপত্রের দাম এত বেড়েছে, এত বেড়েছে। মানে আগে শুনতাম যে মাছের দাম এরকম। এখন মাছের দামের চেয়ে মনে হচ্ছে যে মানে আগের যে মাছের দামটা ছিল, সেই মাছের দামে সবজি বিক্রি করতেছে আর মাছের দাম মনে হয় আরো বেশি। আমি আসলে অতটা জানিও না। বাট কয়েকদিন আগে যেটা হয়েছে যে আমি বের হয়েছিলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো নরমালি আমি তো বাজার-টাজারে যাই না। আমার এগুলো নিয়ে কোনো আইডিয়া নেই। তো ডাক্তার দেখিয়ে আসার সময় দেখলাম যে একটা লোক আরকি কুমড়ো শাক নিয়ে বসেছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে, "মামা কুমড়ো শাকের আঁটি কত?" তারপর তিনি বললেন যে, "১ আঁটি কুমড়ো শাক ৳৬০।" মানে আমি পুরো অবাক হয়ে গেছি। আর আমার কাছে মনে হচ্ছিল যে লোকটা লিটারেলি আমার সাথে ফাইজলামি করতেছিল। ১ আঁটি শাক কিভাবে ৳৬০ হয়? আমার তো শুনেই মাথা-টাথা গরম হয়ে গেল। পরে তো আমার হাসব্যান্ড বলছে যে, "জিনিসপত্রের দাম এরকমই। তুমি তো আসলে কিছুই জানো না।" যাই হোক কি আর বলবো, আমি আসলে পুরাই অবাক হয়ে যাই যখন এগুলোর দাম-টাম শুনি। তো কথা বলতে, বলতে এখানে রান্না করে নিচ্ছি। আজকে বেগুন দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করব। আর পাশাপাশি আমি হচ্ছে ডালটা রান্না করে নিচ্ছি। ডালটা আমি আগে সেদ্ধ করে তারপরে হচ্ছে ফোড়ন দিচ্ছি। আর বেগুন আলুর তরকারিটা হচ্ছে বেগুনটা আমি পরে দেই। আগে হচ্ছে আলু কষিয়ে নিচ্ছিলাম। আলুটা হচ্ছে 40-50% কুক হলে তারপরে বেগুনটা দিব। না হয় বেগুনটা গলে যায়। আর একদম গলে গেলে খেতে ভালো লাগে না। সবসময় এভাবেই রান্না করি। আজকেও এভাবে রান্না করছিলাম, বাট আজকে বেগুনটা একদম গলে গিয়েছে। তো যাই হোক, এই তো বেগুন-টেগুন কষিয়ে তারপরে পানি এড করে দিয়েছিলাম। হয়তো পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল আজকে। এই যে বেগুনটা একদম ভর্তা, ভর্তা হয়ে গিয়েছে। আজকের রান্নাটা একদমই পারফেক্ট হয়নি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।